অন্যরকম ঈদের মুখোমুখি মুসলিম বিশ্ব, ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায়ের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। মৃত্যু ঝুঁকি নিয়ে বাড়ির পথে লাখো মানুষ, দুর্যোগেও শপিং মলগুলোতে ঈদের আমেজ, করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। নমুনা টেস্ট নিয়ে যাচ্ছে তাই কাণ্ড, আক্রান্ত চিকিৎসক বাড়তে থাকায় বাড়ছে দুশ্চিন্তা। এবার 10,000 মানুষের শরীরে ভ্যাকসিন দেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হোম কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। খুলনার বিস্তীর্ণ কৃষিজমি এখন নোনা পানির নিচে, অর্থনৈতিক অনিশ্চয়তায় লাখো মানুষ, দ্রুত ক্ষুদ্র ও কৃষিঋণ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। করোনার দুর্যোগে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ, আসছে বাজেটে বাড়ছে সামাজিক সুরক্ষার আওতা। পাকিস্তানের করাচির আবাসিক এলাকায় বিমান বিধ্বস্তে 98 যাত্রীর সবাই নিহত, যান্ত্রিক ত্রুটি হচ্ছে কারণ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24-এর সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার কারণে এবার অন্যরকম ঈদের সামনে পুরো মুসলিম বিশ্ব। সংক্রমণ থেকে বাঁচতে দেশে খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজ আদায় করতে হবে কাছের মসজিদে। ইসলামী চিন্তাবিদরা বলছেন, খোলা জায়গায় ঈদ নামাজ আদায়ের বিধান থাকলেও মহামারীর সময়ে ব্যতিক্রম হতে পারে, তবে ঈদ নামাজ বাসায় না পড়তে পরামর্শ তাদের। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ নামাজ আদায় করতে অনুরোধ করেছেন ইসলামী চিন্তাবিদরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এবার এরকম ঈদ উৎসবে সামিল হতে পারছে না পুরো মুসলিম বিশ্ব। করোনার ঝুঁকি মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এজন্য ঈদের একদিন আগেও এমন নিষ্প্রাণ জাতীয় ঈদগাহ ময়দান, নেই কোনো প্রস্তুতি, সাজসজ্জা। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ঈদগাহের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে কাছের মসজিদে নামাজ আদায় করতে অনুরোধ করা হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ইসলামে খোলা জায়গায় ঈদ জামাতের বিধান থাকলেও করোনার ঝুঁকি বিবেচনায় এমন ব্যবস্থাকে ইসলামের বিধিসম্মত বলছেন চিন্তাবিদরা। আমি আমাকে মৃত্যুর দিকে ঢেলে দিব, আমি সেখানে নামাজ পড়তে গিয়ে যাব, সেখানে মহামারী ছড়িয়ে যাবে। এজন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয় মানুষের উপর চাপিয়ে দেন নাই। এই মহামারীকালীন সময়ে মসজিদ উন্মুক্ত রয়েছে, আমরা মসজিদে নামাজ পড়ি। আনন্দ উল্লাসের মাঝে গা ভাসিয়ে দিয়ে আমরা যদি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ফেলি, সেক্ষেত্রে আমরা দেশীয় আইনেও যেমনিভাবে অপরাধী সাব্যস্ত হব, শরীয়তের আইনেও আমরা অপরাধী সাব্যস্ত হব। কারণ আমার কোনো কারণে যদি অন্য কোনো মানুষ, অন্য কোনো ভাই বিপদগ্রস্ত হয়, এজন্য আমাকেই উত্তর দিতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। প্রয়োজনে হতে পারে একাধিক জামাত। জামাতের আগে মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। অবশ্যই মাস্ক পরে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসবেন মুসল্লিরা। মসজিদের দরজায় এবং অজুর স্থানে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে। দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে কাতারে। বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সহায়তায় নিয়োজিতরা ঈদ নামাজে অংশ নিতে পারবেন না। ঈদের নামাজ একে একই বা 2-3 জন ঘরে এভাবে পড়ার কোনো শরীয়তের বিধান নেই। আমি ঈদের জামাতে যাব, অবশ্যই আমার মাস্ক এবং আমার আরও যে সমস্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো আমি মেনেই এই কোলাকুলি ছেড়ে দিলেই যে আমার ঈদ উদযাপন হবে না, ঈদের বরকত আমি অর্জন করতে পারবো না, এমনটি ধারণা করার কোনোই সুযোগ নেই। প্রতিবারই শান্তির বার্তা নিয়ে আসে ঈদ, নিয়ে আসে খুশির উপলক্ষ। কিন্তু এবার করোনার থাবায় মলিন ঈদের আবহ। এজন্য করোনার এমন পরিবেশ থেকে মুক্তি পেতে ঈদ নামাজ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করার আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে শুক্রবার পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি, ফলে রোববার পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ উল ফিতর উদযাপন করেন মুসলমানরা। করোনা ভাইরাস মহামারীর মধ্যে এবার ঈদ উদযাপিত হবে ভিন্ন পরিবেশে।
এদিকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে ঈদ জামাত আদায়ের নির্দেশ দিয়েছে প্রশাসন। বিনা বাধায় রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। কড়াকড়ি তুলে নেয় ব্যক্তিগত গাড়িতে বাড়িতে ছুটছেন তারা। যাদের গাড়ি নেই তারা ছুটছেন কোনো না কোনোভাবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, করোনাকাল হলেও সবকিছু বিবেচনায় এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের কারণে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধির বিষয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজধানী ঘুরে তৌফিক মোন্নাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ঈদে ঢাকা থেকে বের হতে দেওয়া হবে না এমন কড়াকড়ি ঘোষণা করা হয় গেল মঙ্গলবার। তবে সিদ্ধান্ত খুব বেশি সময় নেননি কর্তৃপক্ষ। ঈদে মানুষকে বাড়ি যেতে খুলে দেওয়া হলো ঢাকার প্রবেশ ও বের হওয়ার সব পথ। বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার সরেজমিনে গিয়ে পুলিশের চেকপোস্টে দেখা যায় মুভমেন্ট পাসের উল্টো চিত্র। চেকপোস্টে নেই কোনো পুলিশ সদস্য। এই নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে, কারণ ব্যক্তিগত গাড়ি যাদের নেই তারাই পড়েছেন বেশি বিপাকে। সবার তো এই তাদের ব্যক্তিগত গাড়ি নেই, তাহলে তারা তো এই তাদের সিদ্ধান্তের মতো তো তারা সাধারণ জনগণ যাইতে পারবে না। আমার আছে আর একজনের নেই, তারা তো বাড়ি যাবে, তাদের মা আছে, বাবা আছে, ছেলে সন্তান আছে। হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, ঈদে মানুষ বাড়ি যেতে পারবেন, তবে শুধু নিজস্ব যানবাহনেই। কেউ যদি ব্যক্তিগত পরিবহন, প্রাইভেট কার, মাইক্রোতে ঈদের ছুটিতে বাড়ি যেতে চান তারা সেটা পারবেন, তবে পায়ে হেঁটে যেতে পারবেন, তবে পণ্যবাহী গাড়িতে কেউ যেতে পারবেন না। র্যাব মহাপরিচালক জানান, চলমান সংকট বিবেচনা নিয়েই সরকারের এই সিদ্ধান্ত। সরকার মানুষের সুবিধার জন্য সুবিবেচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত গাড়ি নিয়ে, যানবাহন নিয়ে চলাচল করা যাবে, কিন্তু গণপরিবহন চলাচল করা যাবে না। তবে এই সিদ্ধান্তের কারণে করোনা সংক্রমণ বাড়বে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মানুষ যদি চলাচল বেশি বৃদ্ধি পায়, কারণ লোকটা তো ছোঁয়াচ্ছে, লকডাউনের উদ্দেশ্য হলে মানুষ ঘরে থাকবে, ডিস্টেন্স মেনটেন করে বাইরে মানে এটা হলো লকডাউন। এখন যদি মানুষ চলাচল যে কোনোভাবে যদি পারে, আমরা খুলে দিলেও পারবে, এমনিতেও মানুষ বাড়তেছে, তাহলে তো ঝুঁকি অবশ্যই মানে ঝুঁকিটা অবশ্যই কিন্তু বেশি হবে। করোনার বিস্তার ঠেকাতে ঈদে যাতে মানুষ ঢাকার বাইরে যেতে না পারে, সেই জন্য গেল 17 মে থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ঈদ সন্নিকটে, তাই করোনার সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীবাসী ভিড় করছেন শপিং মলে। মিরপুর, নিউ মার্কেট, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিপণী বিতানগুলোই যেন পা ফেলার জায়গা নেই। সংক্রমণের ঝুঁকি যেন সবার মাঝে সীমাহীন হিয়ালিপনা। দোকান মালিক সমিতির নেতারা বলছেন, উৎসব নয়, পেটের দায়ে দোকান খুলছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। রাজধানীর নিউ মার্কেটে মানুষের এই উপস্থিতি দেখে বোঝার উপায় নেই যে দেশে করোনা নামে প্রাণঘাতী কোনো সংক্রমণ ভাইরাস রয়েছে। বিশ্বজুড়ে মানুষ যখন কোভিড-19-এ জর্জরিত, যখন বাংলাদেশে দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা, তখন উৎসবের আমেজ এসব মানুষের মধ্যে। ক্রেতারা কেউ কেউ বলছেন, শুধু সন্তান কিংবা পরিবারের চাহিদা মেটাতেই এই কেনাকাটা। একই পরিবার থেকে ছোট বড় সব বয়সীর মানুষ এসেছেন দলে দলে। নিজেরা হালকা পাতলা কেনাকাটা করেছি, কিন্তু বাচ্চাদের জন্য মূল উদ্দেশ্য। বড় লোক 4 জন আসছে আর ছোট বাচ্চা 3 জন। না, প্রয়োজন ছিল না, তারপরেও অনেকদিন যাবত ঘরে বসেছিলাম, এই জন্য একটু বের এলাম। কিন্তু মানুষে বলতেছে, কিন্তু তারা মানতেছে না। এটা একটা মার্কেট, এখানে কেন নির্দিষ্টভাবে ওই যে গোল দাগ দেয়া নেই? যদি দেয়া থাকতো আমরা ওটা মেনে চলতাম। দোকান মালিক নেতারা বলছেন, শপিং মলে করোনার ঝুঁকি জেনেও খোলা হয়েছে শুধু জীবিকার তাগিদে। সংক্রমণের ঝুঁকি যাতে এড়ানো যায়, সেই এড়ানোর জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার জন্য প্রয়োজন, আমরা মার্কেট যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে আছি, আমরা সেই সবসময় চেষ্টা করছি ওই সিস্টেমের মধ্যে থেকে সবাইকে অবগত করার জন্য, সজাগ করার জন্য। এবার আমরা যে মার্কেট সমূহ দোকানপাট খুলেছি সেটা কিন্তু আসলে ঈদ মার্কেটের জন্য না, একেবারে নিতান্ত প্রয়োজনে খুলেছি। যারা ক্রেতা সাধারণ এসছেন তারাও খুব নিতান্ত প্রয়োজনে এসছেন, এবং আমাদেরও কিছু ক্যাশ টাকা ইতিমধ্যে আমরা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা আমরা কিন্তু অর্জন করতে পেরেছি। স্বাস্থ্যবিধি না মেনে এভাবে কেনাকাটা চলতে থাকলে করোনা ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
করোনা ভাইরাসের ধীর গতির সংক্রমণ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বাংলাদেশ। প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পাওয়া এই সংক্রমণের কারণে উদ্বিগ্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা আর শিথিলতার অপব্যবহারকে অধিক সংক্রমণের কারণ হিসেবেও দেখছেন তারা, যা হতে পারে স্বাভাবিক চিকিৎসা সেবার বড় অন্তরায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। আইইডিসিআর এর তথ্য বলছে বাংলাদেশে চলছে করোনা ভাইরাসের রাইজিং ট্রেন্ড। প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। সবশেষ 7 দিনের সংক্রমণ লক্ষ্য করলে দেখা যায় প্রায় প্রতিদিনই সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে গেছে আগের দিনকেও, সাথে রেকর্ড ভেঙেছে মৃত্যু ও সুস্থতারও। প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি চিকিৎসা সেবা ও চিকিৎসকদের জন্য উদ্বেগের কারণ বলছেন বিশেষজ্ঞরা। মূল কারণটা হলো, যেমন আমরা চিকিৎসক আমাদের তো দুইটা কাজ, প্রথমে রোগী আক্রান্ত তার চিকিৎসা দিতে হবে, কিন্তু যদি আক্রান্তের হার বাড়তেই থাকে, সংক্রমণের হার যদি বাড়তেই থাকে, তাহলে তো ঝুঁকিপূর্ণ। আমাদের এখনো কিছু হয়তো এক্সপ্যান্ড করার আছে, কিন্তু একটা সময় তো এক্সপ্যানশনও করা যাবে না, উইল বি লকড অফ। সেই লকড অফটা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, এটা আমার জন্য আমাদেরও কিন্তু এই জায়গাটায় আছে। জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা আর স্বাস্থ্যবিধি মেনে না চলাকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ বলছেন তারা। দুর্ভাগ্যজনক সেটা হলো, মানুষ কিন্তু মানছে না লকডাউন শিথিল করা, মানে মানুষ এই সুযোগে একবার যা খুশি তাই করছে, হাটে বাজারে রাস্তাঘাটে অলিতে গলিতে যাচ্ছে, ঈদের বাজার শুরু করে দিচ্ছে। তারা বলছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন কার্যকরী পরিকল্পনা নিতে হবে সরকারকে, সাথে থাকছে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ। সরকারের পক্ষে যে চিকিৎসার প্রোটোকলগুলো করে দিয়েছে সেগুলো ডাক্তাররা মানছে কি। আরেকটা সমস্যার মধ্যে এসে দাঁড়াচ্ছে যে প্রাইভেট সেক্টরে করোনা চিকিৎসা করবে কি করবে না, করলে সেই টাকা কোত্থেকে আসবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার কাছে মনে হয় রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনার নমুনা ও টেস্ট নিয়ে যাচ্ছে তাই হচ্ছে। পরীক্ষা করার জন্য নমুনা দেওয়ার পরও উধাও হওয়ার ঘটনা ঘটছে। নমুনা কোথায় গেল তা জানাতেও পারছে না কর্তৃপক্ষ। 25 দিন এবং 20 দিন পরেও ফলাফল পাওয়া যায়নি, এমন অভিযোগ এসেছে নিউজ 24-এর কাছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন সমন্বয়হীনতার কারণে এমন ঘটনা ঘটছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেরিতে ফলাফল দেয়াকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গত মাসে 28 তারিখ আমাদের 5 জনের পরীক্ষা করে নিয়ে গেছিল, কিন্তু পরীক্ষার রিপোর্ট আমরা এখনো পাই নাই। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বাসিন্দা দিলীপ করোনার উপসর্গ নিয়ে পরিবারের এক সদস্য এপ্রিল মাসের 19 তারিখ মারা যায়। এরপর পরিবারের অন্য 5 সদস্য গত 28 তারিখ নমুনা দিলেও কারো ফলাফল এখনো মেলেনি। অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাদেরকে পরীক্ষা করে গেছিল, কিন্তু ওই পরীক্ষা করে নিয়ে যাওয়ার পর আমাদের ওখানে কোনো রিপোর্ট নিয়ে আসে নাই, আর আমাদেরকে আর কিছু বলেও নাই। 28, 29, তারপর 21, 22 ওইগুলি রিপোর্টগুলি আমরা পাই নাই। ওইগুলি আইপিএইচ এবং আইইডিসিআর গেছে, ওই নমুনাগুলি হয়তো নষ্ট হয়ে গেছে অথবা কিছু হয়েছে, ওরা আমাদেরকে রিপোর্টটা দিতে পারে না। সৈকত ভৌমিক একটি প্রথম সারির অনলাইন গণমাধ্যমে কাজ করেন। করোনার উপসর্গ থাকায় চলতি মাসের 3 তারিখ সৈকত সহ পরিবারের 3 সদস্য পরীক্ষা করার জন্য নমুনা দিয়েছিল, কিন্তু সৈকত ভৌমিক গত 20 দিনে টেস্টের ফলাফল জানতে পারেননি। আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তরের যখন মহাপরিচালক বা খাদ্য যখন প্রস্তুত করি, তখন হচ্ছে ওনারা যেটা জানান সেটা হচ্ছে কি আসলে একটা ট্রানজাকশন পিরিয়ড যাচ্ছে, এই মুহূর্তে আসলে নমুনাটা কোন জায়গায় আছে সেটা একটু আসলে জেনে নিতে হবে। আপনি আমাকে নাম্বারটা পাঠান। ইভেন এমনও দেখা গেছে নাম্বারটা এক জায়গায় পাঠানোর পরে ওনারা কিন্তু আসলে বলতে পারেননি আমার নমুনাটা আসলে কোন জায়গায় গেছে। 15 তারিখ শুক্রবার 11:30টার দিকে দিয়ে এসছি, মনে হয় ঠিক 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কোনো আমি রিপোর্ট পাচ্ছি না, কোনো কিছু না। আমি এটা নিয়ে অনেক ভুগতেছি। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকেই টেস্ট নিয়ে ভোগান্তির অভিযোগ শুরু থেকে আছে। তবে দেরিতে ফলাফল ও নমুনা হারিয়ে যাওয়ার ঘটনাকে নজিরবিহীন বলছেন জনস্বাস্থ্যবিদরা। এমন হলে সংক্রমণ বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের। সমন্বয়হীনতার একটা লক্ষণ এটা। যদি রেজাল্ট না পেয়ে ঘুরে বেড়ায় তাহলে সংক্রমণ বাড়বে, আর যদি হাসপাতালে থেকে যদি রেজাল্ট না পায় তাহলে তাকে ছাড়া হবে কি না হবে এই ডিসিশন নিতে অসুবিধা হবে। সিচুয়েশনটাই তো নতুন, সবাই নতুন ভাবে কাজ করছে এবং জনবলের সংকট তো আমাদের আছেই, যে ল্যাবে কাজ করে রিপোর্টটা এন্ট্রি, তো এটা যাতে দ্রুত করা যায় আমরা ব্যবস্থা নিচ্ছি। নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া ও দেরিতে আসায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধা পাচ্ছেন ভুক্তভোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি।
বিশ্বজুড়ে করোনায় আবারও 24 ঘন্টায় প্রাণ গেছে প্রায় 5,200-র বেশি মানুষের, আর একদিনে আবারও সংক্রমিত হয়েছে 1,07,000-এর বেশি মানুষ। সব মিলে বিশ্বের কোভিড-19-এ মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 3,39,000, আক্রান্তের সংখ্যা প্রায় 53 লাখ। অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা, একদিনে মারা গেছে প্রায় 1,200-র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে প্রায় 97,000 মানুষ মারা গেল। ব্রিটেনে 24 ঘন্টায় 351 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু, যেখানে মৃতের সংখ্যা 21,000-এ গড়াচ্ছে। গেল 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 900-র বেশি। নতুন হটস্পট হয়ে ওঠা রাশিয়াতে আবারও একদিনে প্রায় 9,000 মানুষ সংক্রমিত হয়েছে। এই নিয়ে দেশটিতে প্রায় 3,26,000 মানুষ করোনায় আক্রান্ত হলো। আবারও লাফিয়ে বাড়ছে স্পেনের মৃত্যু, একদিনে মারা গেছে 600-র বেশি মানুষ। এশিয়ায় ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 6,500-এর বেশি মানুষ। তবে এত মানুষের মৃত্যু আর আক্রান্তের সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 21 লাখের বেশি মানুষ। এবারে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতির খবর। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ। বিস্তীর্ণ কৃষিজমি এখন নোনা পানির নিচে। স্থানীয়রা বলছেন, আয়লা আরসিডোরের ক্ষত যখন প্রায় শুকিয়ে গিয়েছিল, ঠিক তখনই আম্পান নতুন করে ভাসিয়ে নিয়ে গেছে এখানকার মানুষগুলোর বেঁচে থাকা স্বপ্ন। স্থানীয়রা বলছেন, তারা ত্রাণ চান না, তাদের একটাই দাবি শক্ত টেকসই বেড়িবাঁধ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেনাবাহিনী। খুলনার কায়রা থেকে আরও জানাচ্ছেন শামসুজ্জামান শাহিন। কারণেই প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় কয়রার সাধারণ মানুষের অর্থনীতি, কৃষি অর্থনীতি, এখানকার মৎস্যঘেরগুলো তলিয়ে যায়। এ কারণে এবারও একই ঘটনা ঘটেছে। আমফান এখানে যে আঘাতটা এনেছে জলোচ্ছ্বাসে, এই অঞ্চলের মানুষের যে কৃষি অর্থনীতি সেটি তছনছ করে দিয়েছে, বসত ভিটাগুলো তছনছ করে দিয়েছে। খোলা আকাশের নিচে এখন অসংখ্য মানুষ। এই মানুষগুলোকে টিকিয়ে রাখতে গেলে একমাত্রই উপায় সেটি হলো যে মজবুত এবং টেকসই বেড়িবাঁধ। এ বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একের পর এক জল ঢুকতে লাগলে আমরা কতক্ষণ আমরা বেঁচে থাকবো? দুরবস্থার ভিতরে আছি, ধান ঘর সবকিছু ভেঙে গেছে। এখন খুবই দুরবস্থার ভিতরে আছে আমাদের ঘরের ভিতরে, এখন পরিবেশ করছে জল। ঘর দরজা তো সব পুড়িয়ে গেছে, এখন খাবো কি তাও তো সে চিন্তা ভাবনা। তো মূলত চাওয়া হলো মজবুত ভেড়িবাঁধ, যাতে আমরা আর কি ভেড়িবাঁধ ভালো থাকলে আমরা ধান চাষ করি, মৎস্য চাষ করি, আমরা খাইতে পারবো, তাতে আমাদের আর কি ত্রাণ লাগবে না। আপনি শুনছিলেন, বলছিল যে এই দুইজনই একই কথা বলছেন যে একটি মজবুত টেকসই বেড়িবাঁধ। এখানে 12 থেকে 13টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ভেঙে এই অঞ্চলে প্লাবিত হয়েছে এবং পানি অলরেডি অনেক জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, অলরেডি পানি এই অঞ্চল ডুবে আছে। যাতে সামনে বর্ষাকাল এই কাজগুলি পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এবং জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য ইনেট সিভিল পাওয়ার বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত আমাদের বাঁধগুলি মেরামত এবং সংস্কার করার জন্য তারা যারা স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে। এখানে ইঞ্জিনের টিম আছে এবং আমাদের অন্যান্য লোকবল আছে এবং এটা দিয়ে আমরা আমাদের বেড়িবাঁধগুলো রিপেয়ারের কাজ আমরা অতি সত্বর শুরু করব যত তাড়াতাড়ি সম্ভব। যে বেড়িবাঁধটি মজবুত এবং টেকসই করা হলে, যেটি সিডর এবং আইলায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই বেড়িবাঁধটি যদি মজবুত এবং শক্তিশালী না করা হয়, তাহলে পরিণতিটা আমার এই পেছনে যে দেখছেন এরকম প্রতি বছরই হতেই থাকবে। আর এই অঞ্চলের মানুষের অর্থনীতি ধ্বংস হতেই থাকবে। কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না এই অঞ্চলের মানুষ। আমপানে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সরকারি বেসরকারি জরুরি পদক্ষেপ, সাথে চেষ্টা করা আন্তর্জাতিক পর্যায়ের অর্থায়ন। বিশেষজ্ঞরা আরও বলছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের অর্থনীতি সচল করতে কৃষি ঋণ সহ চালু করতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। আরও জানাচ্ছেন মারুফা রহমান। প্রকৃতির বিরূপ আচরণে অসহায় হয়ে পড়ে মানুষ সহ পুরো প্রাণীকুল। ঘূর্ণিঝড় আমপানেও হয়েছে তাই। প্রাণীকুলের বিনাশ আর অনেক মানুষ হয়েছে অসহায়। ক্ষতির মুখে পড়েছে কৃষক, প্রান্তিক মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের ঘুরে দাঁড়ানোর জন্য এখন দরকার অবকাঠামো সহ ঋণ সহায়তা। অর্থনীতিবিদরা মনে করছেন, করোনার এই সময়ে আন্তর্জাতিক সহায়তা চ্যালেঞ্জিং হলেও চেষ্টা অব্যাহত রাখতে হবে সরকারকে। একটু মধ্যমেয়াদীতে যদি আমরা ভাবি, তাহলে কিছু কৃষি ঋণ সহজলভ্য করা দরকার। লাইফ স্টক
বা ডেইরির অনেক ক্ষতি হয়ে গিয়ে থাকে, সেগুলোর জন্য কিছু করা। করোনায় বিতরণ করা ত্রাণের সঙ্গে আমপানের পড়া ফল যুক্ত করার পাশাপাশি তা বাজারজাতকরণে কৃষকদের সহযোগিতার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। বললে একদিকে যারা দরিদ্র মানুষ আছেন তাদেরকে বাড়িঘর পুনর্নির্মাণে যেমন সহায়তা দিতে হবে, তেমনি একই সাথে তাদের যেন আবার একটা জীবিকার মাধ্যমে আমরা ফেরত আনতে পারি, সেই চ্যালেঞ্জটাও আমাদের থাকছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অঞ্চল ভিত্তিকভাবে পরিকল্পনা নেওয়াটা খুবই জরুরি দরকার। কিন্তু যেই ধরনের বড় ঘূর্ণিঝড় হয়েছে সেটাকে তুলে ধরে আন্তর্জাতিক পর্যায় থেকে অর্থায়ন এখন খুব জরুরি দরকার হবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আবারও জীবিকায় ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারি বেসরকারি পর্যায়ে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই রবি শস্যে যাতে তারা তাড়াতাড়ি ফিরে যেতে পারে চাষে, সেই দিকে খেয়াল করতে হবে এবং রবি বীজ বিতরণ করা এখন থেকে উদ্যোগটা নিতে হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সুন্দরবন আমপান না ঠেকালে লণ্ঠভণ্ড হতো রাজধানী সহ পুরো দেশ। আমপানে 70 কিলোমিটার গতি ও 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস কমিয়ে আরও একবার বাংলাদেশের রক্ষা কবচের ভূমিকায় এই ম্যানগ্রোভ ফরেস্ট। বিশেষজ্ঞরা বলছেন, জলোচ্ছ্বাস ও বাতাসের সমন্বয়ে আঘাত হানায় শক্তিশালী আমপানে স্মরণকালে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সুন্দরবন। ক্ষতি নিরূপণে এরই মধ্যে তদন্ত শুরু করেছে দুটি তদন্ত কমিটি। বিস্তারিত জানাচ্ছেন ফখর ইসলাম। জল ও বাতাসের দুই শক্তি নিয়ে বুধবার একসাথে আঘাত হানে সুপার সাইক্লোন আমপান, যাকে বিশেষজ্ঞরা সিডর এবং আইলার সমন্বিত শক্তি হিসেবে দেখছেন। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশে প্রথমে 220 কিলোমিটার বেগে আঘাত হানে 6,03,000 হেক্টর আয়তনের সুন্দরবনে। এর আগেও সিডর, আইলা, রোয়ানু, বুলবুল কিংবা ফণী সহ 8টি ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ও জলোচ্ছ্বাসের গতি ঠেকিয়ে বাংলাদেশকে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে এই সুন্দরবন। এবারও জলোচ্ছ্বাসের গতি প্রায় 6 ফুট আর বাতাসের গতি কমিয়েছে 70 কিলোমিটার, যাতে অনেকটা দুর্বল হয়ে আঘাত হানে উপকূলে। গত 3-4টে বড় বড় সাইক্লোনে আমরা দেখেছি সুন্দরবন তার বুক পেতে দেয় এবং অনেকটা এনার্জি ধাক্কা দিয়ে কমিয়ে এনে মানুষ বাঁচায়, বাংলাদেশ বাঁচায়। সুন্দরবন তার নিজের সব গাছপালার উপর দিয়ে এতে যায়। এই আমপানটা ছিল সিডার এবং আয়লার একটা কম্বিনেশন। ক্ষতিগ্রস্ত থাকে সুন্দরবনকে বাঁচাতে হবে, সুন্দরবনকে বাঁচানো আমাদের নিজেদেরকে বাঁচানো। বনটিতে জলোচ্ছ্বাসে ভেসেছে জীব বৈচিত্র্য, ধ্বংস হয়েছে কেওড়া সহ বিভিন্ন গাছপালা। বিপরীতে আমপানের তছনছ থেকে বাঁচিয়েছে পুরো দেশকে। এই সুন্দরবন সিডরে $485 মিলিয়ন বেশি সম্পদ বাঁচিয়েছে। যখন ভয়ঙ্কর রূপ নিয়ে উপকূলে আশ্রে পড়ে তখন এর খানিকটা গতিবেগ কমে যায়, তখন এটা সুন্দরবন প্রথমে সুন্দরবন এই আঘাতটা সহ্য করতে হয় সুন্দরবনকেই। কারণ সুন্দরবন আমাদের এই সমুদ্রের তটরেখায় সুন্দরবন আমাদেরকে সর্বপ্রথম রক্ষা করে। সে কারণেই সুন্দরবনের পরে যে আঘাতটা আসে, সে আঘাতের পরে এই বাতাসের যে গতিবেগ বা ঘূর্ণিঝড়ের যে প্রবলতা থাকে, তীব্রতা থাকে, সেটা বেশ খানিকটা হ্রাস পায়। তাই জীববৈচিত্র্য দিবসে বিশেষজ্ঞদের দাবি, উপকূলে বনায়ন করে সুন্দরবন রক্ষায় বন্ধ করতে হবে মানুষের হস্তক্ষেপ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্বব্যাপী বাড়ছে অতি দরিদ্র মানুষের সংখ্যা। যে তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে দারিদ্র্য সীমার কাছাকাছি থাকা মানুষ। এরই মধ্যে বিশ্বব্যাংক সতর্কবার্তায় জানিয়েছেন, করোনায় 6 কোটি মানুষ অতি দরিদ্র হতে যাচ্ছে। দেশীয় একাধিক গবেষণা সংস্থা বলছে, করোনাকালীন এই সময়ে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা দ্বিগুণ আকার ধারণ করেছে। যদিও ভয়াবহ এই সংকট মোকাবেলায় আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক প্রস্তুতি রাখা হচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। এক গভীর অনিশ্চয়তার মেঘে ঢাকা পুরো পৃথিবী। কবে নাগাদ সে অনিশ্চয়তা কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরে আসবে, সহসাই মিলছে না সে হিসাবও। করোনা মহামারীর এই ছোবলে বেঁচে থাকার যুদ্ধে সবচেয়ে নাজুক অবস্থায় বিশ্বের অতি দরিদ্র মানুষ। যে তালিকায় প্রতিদিনই যোগ হচ্ছে হতদরিদ্র মানুষের সংখ্যা। এরই মধ্যে বিশ্বব্যাংক জানিয়েছে, করোনার অভিঘাতে গোটা বিশ্বে অন্তত 6 কোটি মানুষ চরম দারিদ্র্যের কবলে পড়বে। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থাও ভয়াবহ পরিণতির দিকেই। গবেষণা সংস্থা পিপিআরসি ও বিআইজিডি জানিয়েছে, করোনার কারণে দেশে নতুন করে গরিব হয়েছে 23% মানুষ, যারা করোনার আগেও ছিল দারিদ্র্য সীমার কিছুটা উপরে। Urban poor issue or the vulnerable non-poor issue is not just a social protection issue. We also have to look at their economic
the livelihood realities and how much policy support those realities are getting. আমাদের হিসাব দেখাচ্ছে আরো নতুন 3.5 কোটি মানুষ এই দারিদ্র সীমার নিচে পড়বে। কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে, এটা একটা বিরাট সংখ্যা। তো তারা অনেকেই দরিদ্রতার মুখোমুখি হবেন, এটি স্বাভাবিক। বিশ্বে 6 কোটি হোক, সব দেশই কম বেশি এটা ঘটবে। বাংলাদেশও কিছু দারিদ্র সীমার নিচে চলে আসবে। পিপিআরসির গবেষণায় বলা হয়, করোনা দুর্যোগের কারণে পুরনো ও নতুন মিলে এখন মোট জনগোষ্ঠীর 43% মানুষ দারিদ্র সীমার নিচে। তুলনামূলকভাবে শহরে এই দারিদ্র্য আরও বেড়েছে। তবে দারিদ্র্য মোকাবেলায় আসছে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। আমাদের খাদ্য উৎপাদন ভালো হয়েছে, কৃষি উৎপাদন যথেষ্ট আমাদের অনুকূলে আছে, সেখানেই দারিদ্র ব্যাপক বাড়বে না। যেটুকু বাড়বে সেগুলো মোকাবেলা করার জন্য এখন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজেটে তার সংস্থান থাকবে এই সামাজিক সুরক্ষা খাতের মাধ্যমে। এই ইকোনমিক ক্রাইসিসের কারণে বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে এবং আমরা প্রায় 2005 সালের যে অবস্থায় ছিলাম তার থেকেও খারাপ অবস্থায় আমরা ফিরে যাচ্ছি। পিপিআরসির গবেষণা বলছে, গত এপ্রিল মাসে গরিব মানুষের আয় কমেছে 75%, এমনকি গরিব নয় এমন মানুষের আয়ও কমেছে 65%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় 10,500 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। আরও জানাচ্ছেন নাজিয়া কণা। করোনা দুর্যোগে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে দুস্থ ও খেটে খাওয়া মানুষ। আর এই দুঃসময়ে গত এপ্রিল থেকেই দেশের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের পক্ষ থেকে পণ্য বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলররা। শুক্রবার রাজধানীর 7টি ওয়ার্ডে দুস্থ পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় পণ্য। পোলাও চাল আছে, তেল আছে, সেমাই আছে, এখানে চিকেন আছে, হ্যাঁ, তো আটা আছে। এই সকল জিনিস আমরা কিন্তু তাদের ঈদ উপলক্ষে যারা দুস্থ মানুষ তাদের জন্য আমরা এই লাস্ট দিচ্ছি আর কি। করোনা দুর্যোগ শুরু হওয়া থেকে এ পর্যন্ত 60,000 পরিবারকে খাদ্যপণ্য বিতরণ করেছে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপ আমাদের আশেপাশে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডে ত্রাণ দিয়ে থেকে বিপুল পরিমাণ ত্রাণ দিতে সেই পর্যন্ত মার্শাল্লাহ আমরা এলাকাবাসী বসুন্ধরা ত্রাণ নিয়ে সন্তুষ্ট। ঈদ উপহার হিসাবে গরিবকে দেওয়ার জন্য আমাকে আবার 500 প্যাকেট দিয়েছেন। আমরা প্রত্যেকটা লিস্ট করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিই। ঢাকার পাশাপাশি মানিকগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানের পক্ষে মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাবা দিলারা বেগম সকাল 11টায় মানিকগঞ্জ জেলার বান্দুটিয়া আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক হাজার দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সহায়তা গ্রহণ করেন। এছাড়া ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সর্বোপরি রূপগঞ্জের মানুষকে প্রতিটা ঘরে ঘরে বলেছিলাম যে 50,000 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ। তো সেই উপলক্ষে আমরা আজও অব্যাহত রেখেছি। ঈদ সামনে, একদিন পর ঈদ। অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দেশে বৃহত্তর কোভিড হাসপাতালও স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। খাদ্য অভাবে মারা যাচ্ছে ব্রিটিশ ঐতিহ্যবাহী টমটম গাড়ির ঘোড়া। কয়েকদিনের ব্যবধানে মারা গেছে যাত্রী বহনকারী 2টি ঘোড়া। অঘোষিত লকডাউনে অলস সময় আর অনাহারে দিন কাটছে কোচওয়ানদেরও। খাদ্য সংকটে থাকা এসব প্রাণীদের টিকিয়ে রাখতে সাহায্যের দাবি কোচওয়ানদের। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রাজার শাসন ও রাজপুত্ররা না থাকলেও ব্যস্ত নগরী ঢাকার রাজপথে শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার কোচওয়ানরা। ব্রিটিশ আমলের বিশেষ গাড়িটি আজ ব্যবহৃত হচ্ছে ভাড়ায়, যাত্রী আনা নেয়ার কাজেও। 18 শতকের ঠিকা গাড়ি আজ যার পরিচিতি টমটম গাড়ি। গুলিস্তান থেকে সদরঘাট যাত্রী বহন, বিবাহ অনুষ্ঠান, বেসরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নানান কাজে ব্যবহৃত এই টমটমের নাজুক অবস্থা। ব্যাপারি করি,
ঘোরা খাওয়ান নেই করোনা ভাইরাসের লিগে গাড়ি ঘোড়া সব বন্ধ। ঘোরা খাওয়াইতারি না, এখন ঘোরা যে বন্ধ দেখে ঘোরা চুল্লি কাটতাছি। বিশ্ব আজ করোনা মোকাবেলায় সতর্ক। ঠিক এই সংকট মুহূর্তে ঘোড়ার গাড়ির কোচওয়ানদের সময় কাটছে গাড়িতে ঘুমিয়ে। শিশু বয়সী কোচওয়ান সহযোগীরা ব্যস্ত মার্বেল খেলায়। গাড়ির সাথে ঘোড়া থাকলে খাবার লাগে 2 বেলা, ঘোড়া যদি বসে থাকে খাবার লাগে 4 বেলা। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের অর্থ সম্পদ সব বিক্রি করে ঘোড়ার ব্যবসাটা ঠিক রাখতেছে আমাদের বর্তমানে। খাওয়ার কষ্টে আছে, আমরা নিজেরাও খাওয়ার কষ্টে আছি। এই কি কয়েকদিন আগে 2টা ঘোড়া লাখ হয়ে অসুস্থ হয়ে মারা গেল। থমকে গেছে মুঘল ব্রিটিশদের ঐতিহ্য বহনকারী ভাড়ায় চালিত ঘোড়ার গাড়ি। দড়িতে বাঁধা কঙ্কালসার ঘোড়া। খাদ্যের অভাবে কোচওয়ানদের ভাগ্যে যোগ হয়েছে দুর্ভোগ আর যাত্রী টানা ঘোড়ার খাদ্যের অভাব। অঘোষিত লকডাউনে অবলা এসব জীবদের বাঁচাতে সাহায্য সহযোগিতার দাবি জানান এই কোচওয়ানরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। উৎসবের আমেজে ডিম সংগ্রহ করেছেন জেলেরা। হালদা গবেষকরা বলছেন, সঠিক সময়ে বৃষ্টি না হওয়া এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে হালদাতে লবণ পানি প্রবেশ করায় কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ হয়নি। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। শুক্রবার সকাল থেকেই ডিম আহরণ শুরু করেন হালদাপাড়ের জেলে ও মৎস্য চাষিরা। দীর্ঘদিন অপেক্ষার পর ডিম পেয়ে খুশি তারা। আগে তো একারে মনে করেন 4 কেজি 5 কেজি এক খবর ধরতাম, এখন তো মনে করেন 2 কেজি আধা কেজি এক খাওয়া। আমি পাইছি আলাদা বেশি পাই না, বেশি কমও পাইনি, মিডিয়াম পাইছি। হালদা গবেষকরা বলছেন, সঠিক সময়ে বৃষ্টি না হওয়া এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে হালদাতে লবণ পানি প্রবেশ করায় কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ হয়নি। আম্পান ঘূর্ণিঝড়ের কারণে প্রবল এই যে জোয়ারের কারণে স্যালাইনিটি ইনফেকশন হয়েছে। সব মিলে আমাদের যে প্রত্যাশা অনুযায়ী আমরা পাইনি, তবে যেটুকু পাওয়া গেছে অতটুকুতে আমরা খুশি না, আমরা অন্ততপক্ষে সন্তুষ্ট। এদিকে রেনু ফুটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন হ্যাচারি মালিকরা। তবে করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে রেনু বাজারজাত করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমরা আশা করি এগুলো বিক্রির জন্য সরকারিভাবে কোনো একটা পদক্ষেপ নেওয়ার অত্যন্ত জরুরি। ওনারা যে প্রাকৃতিকভাবে যেভাবে প্রজনন করছে, এটাতে ডিম থেকে রেনু হওয়ার সম্ভাবনা বলতে গেলে 70 থেকে 80%। মৎস্য কর্মকর্তারা বলছেন, পোনা সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পানির সরবরাহ, তারপর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, সব ধরনের এবং ইলেকট্রিসিটি যাতে সমস্যা না হয় সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা হ্যাচারিতে একটা করে টেকনিক্যাল টিম কাজ করতেছে, যারা ডিম ফোটাবে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় ডিম ফোটানোতে। তবে ডিম ছাড়ার পর কোনোভাবে যেন কেউ মা মাছ নিধন করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন আমরা 2টা টিম করেছি। আমি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এবং আমাদের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 2টি মোবাইল কোর্ট আমরা 2 দিকে আমরা পরিচালনা করছি। 2018 সালে হালদা নদী থেকে 22,000 কেজি ডিম সংগ্রহ করা হয়। 2019 সালে আবার তা কমে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পাবনায় লিচু আমসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগান মালিকরা জানান, ঝড়ে বেশিরভাগ বাগানের আম ও লিচু ঝরে পড়েছে। এতে প্রায় কয়েক কোটি টাকার লোকসান হয়েছে তাদের। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় পাবনায় লিচু আমসহ অন্যান্য ফসলের বেশ ভালো ফলন হয়েছে। মৌসুমের শেষ সময়ে ঝড়ে লিচু ও আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ গাছের ফলই ঝরে পড়েছে। লিচু চাষিরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে ঝড়ো হাওয়া বইলেও রাত বেশি হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের তীব্রতা বেড়ে বর্ষণ চলে রাতভর। এতে নষ্ট হয়েছে ফসলি বাগানগুলো। এ পরিস্থিতিতে লিচু ও আম নামানোর আগ মুহূর্তে ক্ষতির মুখে পড়েছেন তারা। বেজার মতন পরিস্থিতি নেই। আর খালি আমাদের না, এই পাবনা ডিস্ট্রিক্টের ভিতর যে সলমপুর ইউনিয়নটা যে লিচু আছে সব মায়ের হয়ে গেল। লিচু যেটা পড়ছে আসলে অর্ধেক মতোই পড়ে গেছে এবং অনেক গাছগাছালিও ভেঙে গেছে। ব্যবসায়ীরা জানান, করোনার কারণে এমনিতে মৌসুমি ফল বেচা বিক্রি কমে গেছে। তার মধ্যে ঝড় মরার উপর খাড়ার ঘা নিয়ে এসেছে। এ পরিস্থিতিতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা। এই নষ্টের কারণে আরো বড় ক্ষতি।
এই ক্ষতি পোষাওটা এবার সম্ভব হবে না। এই ক্ষতি যদি সরকার বাহাদুর কিছু সাহায্য সহযোগিতা না করে তবে তাদের ব্যাপক ক্ষতি হবে। ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, আম ও লিচু বাগানের 25% ফলই নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তারা। আমরা কৃষকদের তালিকা ওয়াইজ কার কতটুকু ক্ষতি হলো, কতটুকু আবাদ ছিল, এটা তালিকা করতে বলেছি। আমরা আগামীকালকে কি পরিমাণ ক্ষতি হলো, কত টাকায়, এটি আমরা নির্ধারণ করতে পারবো। তা আমরা আশা করি যে ইনশাল্লাহ এবার ফল চাষিরা হয়তো সরকারি কোনো প্রণোদনা পাইতে পারে। ঝড়ে চলতি মৌসুমের আউশ ধান, তিল সহ বিভিন্ন ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। তবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কৃষকদের মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আটানব্বই জন আরোহী নিয়ে পাকিস্তানের লাহোরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। লাহোর থেকে উড়ে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের A320 যাত্রীবাহী বিমানটির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। এই ঘটনায় বিমানের সব যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন করাচির মেয়র ওয়াসিম আক্তার। তবে অন্য কর্মকর্তারা জানিয়েছেন 3 জন জীবিত আছেন। এই বিমান বিধ্বস্তে মডেল কলোনির 6টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA এর একটি উড়োজাহাজ 98 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার লাহোর থেকে ছেড়ে আসা এয়ারবাস A320 করাচির জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার সময় কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর মডেল কলোনি থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা গেছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, ফ্লাইট 8303 এর 91 জন যাত্রী ও 7 জন ক্রু ছিলেন। বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উড়োজাহাজটি অবতরণের ঠিক আগে যান্ত্রিক ত্রুটির কারণে চাকা খুলতে পারছিল না। বিমানটি বিধ্বস্তের আগে 2 বার অবতরণের চেষ্টা করেছে। এমনকি পাইলট ট্রাফিক কন্ট্রোল রুমে যান্ত্রিক ত্রুটির কথাও জানিয়েছিল। বিমান বিধ্বস্তের কারণে বেশ কটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বাসিন্দাদের মধ্যে অনেকেই হতাহত হয়েছে। এরই মধ্যে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে কাজ শুরু করেছে বলে পাকিস্তান ISPR এর তরফ থেকে জানানো হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে খেলার খবর। শুধু উপস্থাপকই নয়, ভার্চুয়াল আড্ডায় নিজেও অতিথি হয়েছেন তামিম ইকবাল। পাকিস্তানের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে আড্ডায় এই বাঁহাতি ব্যাটসম্যান জানিয়েছেন ওপেনিং পার্টনার নিয়ে সংকটের কথা। এছাড়া অন্যান্য দলের তুলনায় বিশ্বমানের পেসার ঘাটতির কারণ তুলে ধরেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আরিফুল ইসলামের রিপোর্ট। ওই 1 লাখ টাকা আমি আজ পর্যন্ত পাইনি, তো পাইলে আমার টাকা। করোনা কালে ক্রিকেট পাড়ায় আলোচনার বিষয় তামিম ইকবালের ফেসবুক লাইভ। দেশের সাবেক ও বর্তমান খেলোয়াড় তো বটেই, বিশ্বনন্দিত তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন কিংবা ফাফ দুপ্লিসিরা হাজির দেশসেরা ওপেনারের আমন্ত্রণে। We cannot afford to go complete lockdown. করোনার দিনগুলোতে উপস্থাপক তামিম এবার নিজেই অতিথি ধারাভাষ্যকার রমিজ রাজার ইউটিউবে। দেশের ক্রিকেটের হালচাল, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সহ 30 মিনিটের আলোচনা হয় পাকিস্তানের এই সাবেক খেলোয়াড়ের সঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশের ওপেনিংয়ে নিয়মিত হয়েছেন দেশের ওপেনার। তবে সংকট অপর প্রান্তে। ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস ওপেনিং পার্টনারের মুখ বদল হরহামেশা। I had the most opening partner ever in cricket history, I reckon. I have 19 of them. If I had a partner for 5 years, 6 years in all 3 formats, it makes lives very easy. But unfortunately, with my career, I never had that. There were few like Imrul Kai, Somo Sarkar, but it was always off and on. So I had few games with them. So I never had a settled opening partner. সংখ্যার বিচারে কমতি নেই, তবে অন্যান্য দলের সঙ্গে তুলনায় অপূর্ণতা বাংলাদেশের পেস ইউনিটের। দিনকে দিন উন্নতি করলেও ঘরোয়া লিগে কয়েক বছর আগের উইকেট ছিল পেসার তৈরির অন্তরায়, মনে করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। If you go back to our domestic matches, you'll not now, but even 2-3 years back, you'll see 2 spinners are opening the bowling.
Probably 1 or 2 fast bowlers are playing in the 11, but they don't complete the 10-over quota. So that we used to do. টাইগার ভক্তদের খুব বেশি প্রত্যাশা, কখনো কখনো চাপ। তবে এদেশের মানুষের ক্রিকেটারদের প্রতি ভালোবাসায় ভাগ্যবান মানছেন নিজেদের। If you don't do well, if you are not doing well, and if they are not happy with you, there will be a lot of criticism, and that we have to face. To be very honest, Ramesh bhai, I'm very happy and we are very lucky to have fans like what we have. প্রিয় প্রতিপক্ষ ভারত পাকিস্তান ভার্চুয়াল আড্ডায় জানিয়েছেন তামিম ইকবাল। আরিফুল ইসলাম, নিউজ 24। এবারে বিনোদনের খবর। করোনা ভাইরাসের কারণে গেল মার্চ থেকে এখন অবধি বন্ধ রয়েছে সকল প্রকার শুটিং। ফলে পরিকল্পনা অনুযায়ী ঈদ উল ফিতরের কাজ সম্পন্ন করতে পারেনি বেশিরভাগ টেলিভিশন নাটকের নির্মাতারা। ফলে লোকসান গোনার পাশাপাশি আর্টিস্ট রেমুনারেশন ও টেকনিক্যাল পার্সনদের অর্থ মেটাতেও হিমশিম খাচ্ছেন কেউ কেউ। শুকর নামের প্রতিবেদন। প্রতি বছর ঈদকে ঘিরে টেলিভিশন অনুষ্ঠানমালায় থাকে নানা আয়োজন, যার একটা বড় অংশ জুড়েই থাকে টেলিভিশন ফিকশন ও টেলিফিল্ম। মেয়েটির নাম লীলাবতী। যদ্দূর জানা গেছে সে এখানকারই স্থানীয় একটি কলেজে পড়ে। নভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মার্চ থেকে এখন অবধি বন্ধ রয়েছে সকল প্রকার শুটিং। ফলে পরিকল্পনা অনুযায়ী ঈদের কাজ সম্পূর্ণ করতে পারেননি বেশিরভাগ টেলিভিশন নাটকের নির্মাতারা। অন্যদিকে লকডাউনের আগে কিছু কাজ যারা সম্পন্ন করেছিলেন তারাও এখন গুনছেন লোকসান। আমি জানতাম না যে এরকম একটি সময় আসবে। আমি 4টি নাটকের প্ল্যান করেছিলাম, তার মধ্যে একটি সম্পন্ন করেছি, এটি লকডাউনের আগে। মাত্র 2টো কাজ লকডাউনের আগে করতে পেরেছি। এই 2টো কাজ থেকে আমি যে অর্থটা পেয়েছি এ দিয়ে আর্টিস্ট বা টেকনিক্যাল লোকদের হয়তো বা তাদের রেমুনারেশনটা দিতে পেরেছি, কিন্তু আমি যে একজন ডিরেক্টর আমারই আসলে এই 2টো কাজ থেকে প্রায় 40,000 টাকার উপরে লস হয়েছে। লাভের অংশ তো দূরের কথা, লগ্নি করা অর্থটাও উঠে আসেনি কোনো কোনো প্রোডাকশন হাউসের। আর্টিস্ট রেমুনারেশন, প্রোডাকশন বয় সহ টেকনিক্যাল পার্সনদের অর্থ মেটাতেও হিমশিম খাচ্ছেন কেউ কেউ। লকডাউনের আগে যে নাটকগুলো আমরা শুটিং করেছিলাম তার মধ্যে কিছু নাটক বিভিন্ন এজেন্সির মাধ্যমে টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে। আমাদের এনআর মিডিয়া থেকে ঈদের নাটককে ঘিরে যে পরিমাণ টাকা লগ্নি করা হয়েছে তা উঠে আসা সম্ভব না। সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কবে তা এখন অনিশ্চিত। আর এই অনিশ্চয়তার মধ্যে ঘুরে দাঁড়ানোটা হবে সৃজনশীল মানুষদের জন্য আরেকটি যুদ্ধ, এমনটাই বলছেন সবিজ অঙ্গনের নির্মাতারা। আমি মদ খাবো না। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। একটি ভালো খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছে বরিশালের কৃষকরা। কম খরচে দ্রুত সময়ে বোরো ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। নতুন এই প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎপাদন খরচ ও সময় কমবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের বেশিরভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে এবছর কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছে কৃষকরা। গেল সোমবার হিজলার বড়জালিয়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল 4 আসনের সংসদ সদস্য। সরকারের কৃষি ভর্তুকির হারভেস্টার মেশিন কৃষকদের দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। অটোমেটিক হারভেস্টার যে মেশিন, যেটি 28 লক্ষ টাকার একটা মেশিন, মাত্র 14 লক্ষ টাকায় একজনকে দেওয়া হলো, যিনি অন্তত হিজলা মেহেন্দিগঞ্জের পাকা ধান দ্রুত ঘর তুলতে পারবেন। কৃষকরা জানান এই মেশিনে প্রতি ঘন্টায় 1 একর জমির ধান খেতেই কাটতে ও মাড়াই করতে পারবেন তারা। কম খরচে দ্রুত সময়ে ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। এখন এই মেশিনের কারণে আমাদের খরচ কম লাগতেছে, আমরা কৃষকরা খুবই ভালো ভাবে আমরা চলতে পারবো। ধারার কাজ, মারাই করার কাজ এবং বস্তাবন্দির কাজ, কাটার কাজ, 4টি কাজ এই মেশিনটার দ্বারা আমাদের হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন নতুন এই প্রযুক্তিতে কৃষকের উৎপাদন খরচ এবং সময় কমবে। এই হারভেস্টার দিয়ে আমরা 1 একর 1 ঘন্টায় হলো কর্তন করা যাবে, ধান কর্তন করা যাবে। সেক্ষেত্রে কৃষকের প্রায় 10 থেকে 12,000 টাকা হলো সাশ্রয় হবে। দুর্যোগের হাত থেকে ফসল রক্ষায় মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অন্যরকম ঈদের মুখোমুখি মুসলিম বিশ্ব, ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায়ের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের।
মৃত্যু ঝুঁকি নিয়ে বাড়ির পথে লাখো মানুষ, দুর্যোগেও শপিং মলগুলিতে ঈদের আমেজ, করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। নমুনা টেস্ট নিয়ে চলছে যাচ্ছে তাই কাণ্ড, আক্রান্ত চিকিৎসক বাড়তে থাকায় বাড়ছে দুশ্চিন্তা। এবার 10,000 মানুষের শরীরে ভ্যাকসিন দেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হোম কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। খুলনার বিস্তীর্ণ কৃষি জমি এখন নোনা পানির নিচে, অর্থনৈতিক অনিশ্চয়তায় লাখো মানুষ, দ্রুত ও কৃষি ঋণ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা দুর্যোগে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ, আসছে বাজেটে, বাড়ছে সামাজিক সুরক্ষার আওতা। পাকিস্তানের করাচির আবাসিক এলাকায় বিমান বিধ্বস্তে 98 যাত্রী, সবাই নিহত, যান্ত্রিক ত্রুটিই কারণ। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।